আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকলকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণী জ্যামিতির একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় পড়াবো, একটি উপপাদ্য। তোমরা সকলে হয়তো পিথাগোরাসের নাম শুনে থাকবে। তো আজকে আমি পড়াবো পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস কে ছিলেন এই সম্বন্ধে আমি একটু প্রথমে বলে নিতে চাই। তোমরা জানো হয়তো আনুমানিক প্রায় 580 খ্রিস্টাব্দে বর্তমান তুরস্কের ইজিয়ান সাগর শামস দ্বীপে পিথাগোরাস জন্মগ্রহণ করেন। তখনকার সময়ে যত চিন্তাশীল ব্যক্তি ছিল তাদের মধ্যে পিথাগোরাস ছিল একজন অন্যতম ব্যক্তিত্ব। পিথাগোরাস মিশরের পিরামিডের দিকে তাকিয়ে থাকতেন অবাক বিস্ময়ে। তিনি অভিভূত হতেন এবং পিরামিড তৈরির গণিতের যে জ্যামিতির ব্যাপারগুলো মানা হতো ওই জিনিসগুলো নিয়ে তিনি চিন্তা ভাবনা শুরু করতেন। তো ইউক্লিডের জন্মের 200 বছর আগে পিথাগোরাস এই পিরামিড দেখে জ্যামিতি নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছিলেন। তারই ফলশ্রুতিতে পরবর্তীতে পিথাগোরাস তার ঐতিহাসিক যে উপপাদ্য তিনি সূত্র তৈরি করেন, সেটাই হচ্ছে আজকের আমার আলোচনার বিষয়বস্তু। তো পিথাগোরাস যে সূত্রটি আবিষ্কার করেন জ্যামিতির, সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। তো আমরা আজকে এই উপপাদ্যটি পড়ব, খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক জ্যামিতির। আশা করি তোমরা সকলে এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে এবং যেহেতু এটি গুরুত্বপূর্ণ একটা থিওরাম উপপাদ্য, তোমাদের এটা মনোযোগ দিয়ে দেখতে হবে যদি তোমরা এটা ভালো মতো বুঝতে চাও। তো আমি আজকে ক্লাসে সর্বাত্মক চেষ্টা করব তোমাদের পুরো থিওরামটা উপপাদ্যটা ভালো মতো বোঝাতে, এবং তোমরা যদি মনোযোগ দিয়ে আজকের উপপাদ্যটি দেখো, আমার মনে হয় যে তোমরা যাদের কাছে এই উপপাদ্যটি অনেক কঠিন লাগে তোমরা খুব সহজে এটা বুঝতে পারবে, এবং আমি তোমাদের এই উপপাদ্যের ইনস এন্ড আউট ব্যাখ্যা করব এবং বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে আমি একটু ধারণা দিই যে সমকোণী ত্রিভুজ কাকে বলে। তোমরা সকলেই জানো যে সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে একটা ত্রিভুজ যার একটা কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। এবং সমকোণী ত্রিভুজের সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণের বিপরীত যে বাহুটা আছে সেটাকে বলা হয় অতিভুজ। তাহলে এটা হচ্ছে অতিভুজ, এই দুটি হচ্ছে অপর দুটি বাহু। তো সমকোণী ত্রিভুজের আজকে আমি যে উপপাদ্যটি পড়াবো সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে আমরা যদি একটা বর্গক্ষেত্র আঁকি, তার মানে তুমি যদি এখানে যদি একটা বর্গক্ষেত্র আঁকো আনুমানিক এরকম আমরা আনুমানিক একটা বর্গক্ষেত্র আঁকলাম। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা যদিও বর্গক্ষেত্র হয়নি, আমি একটু নিচে আরো সুন্দর করে একটু এঁকে বোঝাচ্ছি যে জিনিসটা আসলে কি। তো আমরা এখানে একটি, এইটা হলো অতিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজ। তো অতিভুজের উপরে যদি আমি একটা এই বাহুর সমান দৈর্ঘ্য নিয়ে যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি, সাপোজ আমি একটা বর্গক্ষেত্র আঁকলাম, এই বাহুর দৈর্ঘ্য নিয়ে একটা বর্গক্ষেত্র যদি আঁকা হয়, এই বাহুটার উপর যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি, আবার এই বাহুটার উপর যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি এর দৈর্ঘ্য নিয়ে, তাহলে এর ক্ষেত্রফল কি হবে? এই দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। তো আমাদের উপপাদ্যটা এটাই যে আমি যদি এই অতিভুজের উপর একটা বর্গক্ষেত্র আঁকি, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? অপর যে দুটো বাহু আছে সমকোণী ত্রিভুজের অপর দুটো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। এটাই হচ্ছে আজকের উপপাদ্যের লজিক। তো আমরা উপপাদ্যে চলে যাব আজকের উপপাদ্য প্রমাণের দিকে। তো তোমরা দেখছো যে আমাদের এখানে পিথাগোরাসের উপপাদ্যটি, এখানে সাধারণ নির্বাচন লেখা আছে। তো আমি ছবিটা এঁকে রেখেছি। এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকানো আছে, দেখো এ বি সি, এটি একটি সমকোণী ত্রিভুজ। প্রথমে কিন্তু এই ত্রিভুজটা আঁকানো ছিল,
অর্থাৎ ত্রিভুজটা ছিল এরকম, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই বাহুটাকে বি দৈর্ঘ্য, এই বাহুটার দৈর্ঘ্য ধরা হয়েছে বি, আর বিসি বাহুর দৈর্ঘ্য ধরা হয়েছে এ, এবি বাহুর দৈর্ঘ্য ধরা হয়েছে সি। অর্থাৎ এবিসি যদি ত্রিভুজ হয় তাহলে এটা 90 ডিগ্রি, দুই ঘন্টা 90 ডিগ্রি, এর বিপরীত বাহু হচ্ছে এসি, এসিটা হচ্ছে অতিভুজ, অতিভুজের দৈর্ঘ্যকে ধরা হয়েছে বি, বিসি বাহু অর্থাৎ ভূমি এটার দৈর্ঘ্য ধরা হয়েছে এ, এবং এবি বাহু এটার দৈর্ঘ্য ধরা হয়েছে সি। তো আমি ছবিটা কিভাবে আঁকা সেটা দেখাচ্ছি। তো এই যে সমকোণী ত্রিভুজ, এর বিসি বাহুটাকে কি করা হয়েছে, এটাকে বাড়ানো হয়েছে, বিসি বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, এবং সিডির দৈর্ঘ্যটা এবির দৈর্ঘ্যর সমান, অর্থাৎ এর দৈর্ঘ্য সি হলে এর দৈর্ঘ্যটাও সি, এবং ডি বিন্দুতে লম্ব আঁকা হয়েছে ইডি, এবং ইডির দৈর্ঘ্যটা অবশ্যই বিসির দৈর্ঘ্যের সমান হবে, যেহেতু বিসির দৈর্ঘ্য এ অতএব ইডির দৈর্ঘ্য হবে এ। এরপরে এটা যোগ করা হয়েছে এবং এটা যোগ করা হয়েছে, অর্থাৎ এই রূপে চলে আসছে চিত্রটি। তো আমরা এটাই হলো আজকের আমার আলোচ্য বিষয় পড়াবো। তো আমি ছবিটা কিভাবে আঁকিয়েছি আমি সেটা তোমাদেরকে বললাম। তো আমি প্রথম থেকে ধারাবাহিকভাবে প্রমাণ করব। তো আমাদের এখানে সমকোণী ত্রিভুজটা ছিল, সমকোণী ত্রিভুজ এবিসিটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবিসি ত্রিভুজে আমার বি কোণটা দেওয়া আছে 90 ডিগ্রি, ঠিক আছে। আর এখানে এসি ধরে নিয়েছি আমরা বি, এবি ধরে নিয়েছি আমরা সি, বিসি দৈর্ঘ্য ধরে নিয়েছি আমরা এ, ঠিক আছে। তো আমরা যদি এসির দৈর্ঘ্য যদি আমি বি নেই, তাহলে এর উপরে যদি আমি বর্গক্ষেত্র আঁকি তাহলে তার ক্ষেত্রফল কি হবে? এই এসি কে বাহু ধরে যদি আমি বর্গক্ষেত্র আঁকি তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? বি স্কয়ার। আবার এ বিসি এর উপরে যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি তার ক্ষেত্রফল কত হবে? এ স্কয়ার। আবার এবি এর উপরে যদি একটা বর্গক্ষেত্র এরকম আঁকা হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে? সি স্কয়ার। তো আমাদেরকে প্রমাণ করতে হবে কি, যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ এটা অতিভুজ, এই অতিভুজের উপর একটা বর্গক্ষেত্র আঁকলে তার ক্ষেত্রফল কত হবে? বি স্কয়ার। এটা কার সমান হবে? এই অপর যে দুটো বাহু আছে বিসি বাহু এবং এবি বাহু, এই দুটার উপরে যে বর্গক্ষেত্র আঁকতে হবে তার ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। অর্থাৎ এর উপরে যদি আমি বিসি এর উপরে যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি তার ক্ষেত্রফল কত হবে? এ স্কয়ার, এবং এবির উপরে যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি তার ক্ষেত্রফল কত হবে? সি স্কয়ার। অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে বি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন এটা হলো আমি যতটুকু বললাম এটা হচ্ছে তোমার সাধারণ নির্বাচন, ঠিক আছে। তো সবাই খেয়াল করবে, আমি মুছে মুছে দিয়ে আগাবো। তো পরের যে অংশটা অঙ্কন, এটা আমি অলরেডি বলেছি এর আগে, তারপর আমি আবার একটু রিপিট করতেছি তোমাদের সুবিধার জন্য, যে বিসি বাহুটাকে আমরা ডি পর্যন্ত বাড়াবো, এমন ভাবে বাড়াবো যাতে সিডির দৈর্ঘ্যটা আমার এবির দৈর্ঘ্যের সমান হয়। যেহেতু এবির দৈর্ঘ্য সি, আর যেহেতু এবি সমান করে আমি সি থেকে ডি পর্যন্ত নিব, এবি এবং সিডি সমান যেহেতু নেওয়া হয়েছে, তাহলে এবির দৈর্ঘ্য সি হলে সিডির দৈর্ঘ্য সি, এবং ডি বিন্দুতে আমরা একটা লম্ব আঁকবো ইডি, এবং ইডিটার দৈর্ঘ্য কত হবে? বিসি এর দৈর্ঘ্যের সমান হবে। বিসি এর দৈর্ঘ্য যেহেতু এ, অতএব ইডির দৈর্ঘ্য কত হবে? এ। এরপর আমরা কি করেছি? সি বিন্দু এবং ই বিন্দু যোগ করেছি, এবং এ বিন্দু এবং ই বিন্দু যোগ করেছি। তো এটা আমাদের গেল হচ্ছে অঙ্কন। এখন আমরা প্রমাণে যাব। তো প্রমাণ এটি অনেক বড় প্রমাণ, তারপরেও এটা প্রমাণ ভালো মতো বোঝার স্বার্থে, যে শিক্ষার্থীরা যাতে এটা মনে রাখতে পারে, এই প্রমাণটাকে বইয়ে 3টি ধাপ দেওয়া আছে, 3টা ধাপে, কিন্তু আমি অ্যাকচুয়ালি এটা বোঝানোর জন্য জাস্ট আমি একটু 4টা ধাপে ভাগ করি, জাস্ট বোঝানোর জন্য। কিন্তু তোমরা যদি পরীক্ষার খাতায় লেখো 3টা ধাপ যেহেতু বইয়ে দেওয়া আছে, 3 ধাপই তোমরা প্রমাণ করবে, কিন্তু বোঝার সুবিধার্থে আমি এটাকে 4টা অংশে ভাগ করি। সাধারণত আমি এটাকে 4টা অংশে ভাগ করি, যে আমরা কোন 4টা অংশে ভাগ করি সেটা আমি লিখতেছি এখন। তো প্রথমে আমরা ফার্স্ট পার্ট, প্রথম ধাপে আমরা কি প্রমাণ করব? ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডিই, এটা হচ্ছে প্রথম ধাপ। আমরা প্রথম ধাপে এটা প্রমাণ করব। দ্বিতীয় ধাপ,
2 নম্বর ধাপ, এই ধাপে আমরা এটা প্রমাণ করব। কেন প্রমাণ করব এই দুটা ত্রিভুজ সর্বসম না কেন প্রমাণ করব? আমরা প্রমাণ করব এই কোণটা আর এই কোণটা সমান দেখানো, আর এই বাহুটা আর এই বাহুটা সমান দেখানো। এইটা প্রমাণ করার উদ্দেশ্য হচ্ছে, আমি উদ্দেশ্যটা একটু নিচে লিখে রাখি, এই দুটা ত্রিভুজ আমি সর্বসম প্রমাণ করব। আমার উদ্দেশ্যটা কি? আমি এই কোণটা আর এই কোণটা সমান দেখাবো, অর্থাৎ BAC কোণ এবং ECD কোণ, এই দুটি কোণ আমি সমান দেখাবো, এবং এই AC বাহু এবং CE বাহু, এই দুটি বাহুকে আমি সমান দেখাবো, দুটি বাহু দৈর্ঘ্যকে আমি সমান দেখাবো। তো আমি আমার এটা সর্বসম দেখানোর উদ্দেশ্য হচ্ছে, আমি দেখাবো হচ্ছে BAC সমান কোণ ECD, এই কোণ দুটি সমান দেখাবো, এবং আমি দেখাবো যে AC বাহু সমান CE বাহু সমান B, আমি এটি সমান দেখাবো, এই দুটি বাহু সমান দেখাবো, দুটারই দৈর্ঘ্য B হবে। প্রথমে আমরা এটা বাহু সমান বলবো, তারপরে বলবো এই কোণটা সমান। তো এটা দুটা ত্রিভুজ আমি সর্বসম দেখাবো। এটা সর্বসম দেখানোর আমার উদ্দেশ্য কি? আমি এই দুটা জিনিস সমান দেখাবো, এটা আমার উদ্দেশ্য। সেকেন্ড হচ্ছে, আমি কি করব, ABDE পুরোটাকে আমি একটা ABDE, এই যে চতুর্ভুজ, এই ABDE এই চতুর্ভুজটাকে আমি কি প্রমাণ করব? ট্রাপিজিয়াম প্রমাণ করব। তো আমার সেকেন্ড উদ্দেশ্য হচ্ছে যে ABDE একটি ট্রাপিজিয়াম, এটাকে আমি একটি ট্রাপিজিয়াম প্রমাণ করব। এই চতুর্ভুজটাকে ABDE এটাকে আমরা কি দেখাবো? একটা ট্রাপিজিয়াম প্রমাণ করব। তারপরে আমার উদ্দেশ্যটা কি? এই দুটিকে ট্রাপিজিয়াম প্রমাণ করব, এবং এরপরে আমি কি প্রমাণ করব? যে এই কোণটা হলো 90 ডিগ্রি। নেক্সট ধাপটা হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে যে ACE এই কোণটা 90 ডিগ্রি আমি দেখাবো, অর্থাৎ এই 90 ডিগ্রি দেখানোর আমার উদ্দেশ্য হচ্ছে ACE যে একটা সমকোণী ত্রিভুজ, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এটাকে ACE কে আমি যদি সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে চাই, তাহলে আমার এই কোণটা অর্থাৎ ACE এই কোণটাকে আমাকে 90 ডিগ্রি প্রমাণ করতে হবে। তৃতীয় ধাপে আমি এটি প্রমাণ করব। 3 নম্বর ধাপে আমি প্রমাণ করব হচ্ছে ACE এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ এই ত্রিভুজটি হবে একটা সমকোণী ত্রিভুজ, এটা আমি প্রমাণ করব। চতুর্থ ধাপটা হবে হিসাব, ক্যালকুলেশন। চতুর্থ ধাপটা হবে হিসাবটা একটু বড় আছে। তো আমাদের এই উপপাদ্যটাকে আমি 4টা ধাপে ভাগ করি। কেউ যদি এই 4টা ধাপ স্টেপ বাই স্টেপ মনে রাখার চেষ্টা করে, তাহলে তার ভুল হবে না। সে যদি কোনো একটা জিনিস ভুলে যায়, বা ছবিটা যদি তার মনে থাকে, ধাপগুলো যদি তার মনে থাকে, তাহলে সে স্টেপ বাই স্টেপ কোনটার পর কোনটা আসতেছে, কি দেখাতে হবে, এই জিনিসগুলো মনে থাকলে সে মোটামুটি সঠিকভাবে লিখতে পারবে। তো এটা হচ্ছে আমার উপপাদ্যের ধারাবাহিকতা। এখন আমি ধারাবাহিকভাবে আমাদের যে 4টা ধাপ আছে, 4টা ধাপ আমি স্টেপ বাই স্টেপ কিভাবে হচ্ছে সেটা আমি প্রমাণ করব। তো তোমরা খেয়াল করবে। তো আমি ধাপগুলা একবার লিখে দিয়েছি, তোমরা এগুলো খেয়াল করবে, এবং আমি এটা মুছে দিচ্ছি। ফার্স্ট ধাপটায় আমরা প্রথমে প্রমাণে আসব। তো খেয়াল করো যে আমাকে এই দুটি ত্রিভুজ আমি সর্বসম দেখাবো। আমার মূল উদ্দেশ্য, এই দুটি ত্রিভুজকে আমাকে সর্বসম প্রমাণ করতে হবে। এই দুটি ত্রিভুজ আমি সর্বসম প্রমাণ করব। আচ্ছা, দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে গেলে আমার 3টা জিনিস সমান দেখানো লাগে। 2টা বাহু একটা কোণ, অন্তর্ভুক্ত কোণ যদি আমি সমান দেখাতে পারি, তাহলে আমি কিন্তু বলতে পারবো যে ত্রিভুজ দুটি সর্বসম। তো এখানে এই দুটি ত্রিভুজ ABC এবং CED অথবা CDE, যেটাই বলি না কেন, এই দুটি ত্রিভুজের মধ্যে কি কি সমান এটা আমরা দেখছি। তো এখানে দেখো, AB বাহুটার দৈর্ঘ্য C, CD বাহুটার দৈর্ঘ্য C। তো দুটারই দৈর্ঘ্য C, তাহলে আমরা কি লিখতে পারবো? AB বাহু CD বাহু দুটারই দৈর্ঘ্য C। আবার খেয়াল করো, BC বাহু এবং ED বাহু দুটা বাহুর দৈর্ঘ্য কিন্তু A, তাহলে ওই দুটা বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। তাহলে আমরা কি লিখতে পারবো? BC সমান ED সমান A। তাহলে আমি কিন্তু দুটা বাহু সমান দেখাইছি। এখন
আমাদের এই কোণটা 90 ডিগ্রি এবং এই কোণটা 90 ডিগ্রি, এই দুটি ত্রিভুজ দুটি কিন্তু সমকোণী ত্রিভুজ। এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ আমাদের আমরা লিখতে পারবো যে এ বি সি কোণ এবং সি ডি ই কোণ দুটোই হচ্ছে 90 ডিগ্রি। তো এখানে খেয়াল করো যে এখানে আমি কিন্তু তিনটা জিনিস মোটামুটি দুটো ত্রিভুজের সমান দেখাইছি। তাহলে এখানে কি হয়েছে, এই দুইটা ত্রিভুজ কি হবে, সর্বসম হবে। তো যেহেতু দুটা ত্রিভুজ সর্বসম, আমি আগেই বলেছিলাম যে এই দুটি ত্রিভুজ সর্বসম দেখানোর আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই কোণটা সমান এবং এই বাহুটা সমান। যেহেতু এই দুটা ত্রিভুজ আমি সর্বসম দেখাতে পারলাম, অতএব আমি যদি বলে দেই যে এসি বাহুটা আর সিই বাহুটা সমান, অবশ্যই সমান হবে, কারণ এই ত্রিভুজের এই দুইটা বাহু সমান বাকি থাকে তো এই বাহুটা আর এই বাহুটা, অতএব এই বাহুটা সমান হবে। অতএব আমি বলে দিতে পারবো এসি এবং সিই উভয়ই সমান এবং দুটার দৈর্ঘ্যই বি। এবং আমরা কি বলতে পারবো, এই কোণটা আর এই কোণটা সমান। এই কোণটা এবং এই কোণটা কেন সমান আমি যদি বলি, অনেকে হয়তো বুঝবে না কেন সমান। এটা কিন্তু তোমরা যদি খেয়াল করো, দেখো এই কোণটা আছে সি বাহু এবং বি বাহুর মধ্যে এই কোণ। এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করো, এই কোণটাও কিন্তু এই যে সি বাহু এবং বি বাহু এবং সি বাহু দুইটার মাঝখানের কোণ। তাহলে এই কোণটা বিসি এর মাঝখানের কোণ, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটাও বিসি বাহুর মাঝখানের কোণ। তাহলে দুটাই বি এবং সি এর কোণ, এটা বি এবং সি এর মাঝখানের কোণ, অতএব এই কোণটা সমান হবে। সেই সূত্রে আমরা বলতে পারবো এই কোণ দুটি সমান। তাহলে আমার কিন্তু 1 নম্বর ধাপ আমি মোটামুটি বুঝিয়ে ফেলছি। তো এখন আমরা নেক্সট ধাপে যাব। আমি একটু মুছে দিচ্ছি, তোমরা খেয়াল করবে। এখন আমরা পরবর্তী ধাপে যাব। আমাদের পরবর্তী ধাপ ছিল যে আমাদের দেখাবো যে এ বি ডি ই এটিকে আমরা কি দেখাবো, একটা ট্রাপিজিয়াম দেখাবো। তাহলে আমাদের নেক্সট 2 নম্বর ধাপ হচ্ছে দেখাতে হবে যে এ বি ডি ই এটাকে আমরা একটা ট্রাপিজিয়াম দেখাবো। তো এটা একটা কি চতুর্ভুজ, এই চতুর্ভুজের ক্ষেত্রে আমরা আসলে কি বলতে পারবো, এই চতুর্ভুজের ক্ষেত্রে আমরা যদি বলি যে এখানে বি কোণটা কিন্তু 90 ডিগ্রি, এখানে এই যে ডি কোণটা দুটাই কিন্তু 90 ডিগ্রি, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে লম্ব, ইডিটাও লম্ব। তো এখানে যদি আমরা বলি যে তোমার এ বি সি আবার সি ডি ই দুটাই কিন্তু 90 ডিগ্রি। তো দুটাই যদি 90 ডিগ্রি হয়, আমরা তাহলে কি বলতে পারি যে এবি বাহুটা এই বিডি বাহুর উপরে কি লম্ব, আবার ইডি বাহুটা সেটাও বিডি বাহুর উপরে কিন্তু লম্ব। আমরা যদি এরকম লিখি যে এবি বাহু পারপেন্ডিকুলার অন বিডি এবং ইডি বাহু পারপেন্ডিকুলার অন বিডি, তাহলে এখানে আমরা বলতেছি যে এবি বাহুটা হচ্ছে এই বিডি বাহুর উপরে পারপেন্ডিকুলার বা লম্ব, এখানে ইডি বাহুটা হচ্ছে বিডি বাহুর উপরে লম্ব, দুটা বাহুই হচ্ছে বিডি বাহুর উপরে লম্ব। তাহলে বিডিটাকে আমরা কি বলতে পারবো, ছেদক। কাদের ছেদক বলতে পারবো, এবি এবং ইডি এই দুটি বাহুকে বিডি বাহুটা ছেদ করেছে। তাহলে বিডিটাকে আমরা কি বলতে পারবো, এই উভয় লম্বের কি সাথে একসাথে ছেদক, বিডিটা হবে ছেদক। তাহলে আমরা কি বলতে পারবো, বিডি হচ্ছে ছেদক। বিডি যদি ছেদক হয়, যেহেতু এটাও লম্ব, তাহলে আমরা যেটা বলতে পারবো এই দুটি বাহু অর্থাৎ এবি বাহু এবং ইডি বাহু, এই দুটি বাহুকে আমরা তাহলে কি বলতে পারবো, এই দুটি বাহু কি হবে, সমান্তরাল। তাহলে এখানে এবি বাহু এবং ইডি বাহু দুটি বাহুই কি হবে, বিডির উপরে লম্ব, তাই এই দুটি বাহুই কি হবে, পরস্পর সমান্তরাল। তাহলে আমরা এট লাস্ট বলতে পারবো যে এবি বাহুটা সমান্তরাল ইডি বাহু। তাহলে এবি হচ্ছে ইডির সাথে সমান্তরাল। তো এটা একটা চতুর্ভুজ, আমরা জানি এ বি ডি ই এর একটা চতুর্ভুজ, এটার দুটা বিপরীত বাহু সমান্তরাল। তো আমরা ট্রাপিজিয়ামের ডেফিনিশন কি জানি, সংজ্ঞা কি জানি,
যে একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয় তাহলে সেটাকে আমরা ট্রাপিজিয়াম বলি। তো আমরা প্রথমে বলেছিলাম যে ABD এটা একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের এখানে আমরা দেখতে পেলাম যে এই বাহুটা এবং এই বাহুটা দুটা বিপরীত বাহু কি হবে, সমান্তরাল আমরা পেলাম। তাহলে এই দুটা বাহু যে বিপরীত বাহু যেহেতু সমান্তরাল আমরা পেলাম, তাহলে এই চতুর্ভুজটাকে আমি একটা ট্রাপিজিয়াম বলতে পারবো। অতএব এই চতুর্ভুজ একটা ট্রাপিজিয়াম। তার মানে হচ্ছে আমার যে সেকেন্ড কন্ডিশনটা ছিল, সেকেন্ড যে ধাপটা ছিল, এটা কিন্তু আমরা মোটামুটি প্রমাণ করেছি যে এটা একটা ট্রাপিজিয়াম। এখন আমরা 3 নাম্বার ধাপে যাব। তোমরা যদি মনে রাখো তাহলে দেখবে যে আমি এর আগে বলেছিলাম যে এই কোণটাকে অর্থাৎ ACE এই কোণটাকে কিন্তু আমরা 90 ডিগ্রি দেখাবো। এটা 3 নাম্বার ধাপ ছিল। 3 নাম্বার ধাপ ছিল, যদিও 3 নাম্বার ধাপ এটা এই হিসাবে বইয়ের মধ্যে নাই, আমি জাস্ট বোঝানোর সাথে এটাকে ধাপ হিসাবে বানিয়েছি। তো এটা তোমরা বইয়ের যেভাবে আছে সেভাবেই লিখবা, কিন্তু আমি বোঝানোর জন্য এটা লিখেছি। তো নেক্সট আমরা দেখাবো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটা আমরা প্রমাণ করব। তো 3 নাম্বার স্টেজে আসি। এখানে আমরা কি জানি, ABC এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই বি কোণটা কি 90 ডিগ্রি, এটা কিন্তু আমি বলেছি প্রথমে। তাহলে এখানে ABC এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই ত্রিভুজটার মধ্যে ABC ত্রিভুজের মধ্যে এই দুইটা কোণ অবশ্যই যোগফল 90 ডিগ্রি হবে। সিম্পল বোঝায় অন্যভাবে চিত্র এঁকে মনে করো একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে বাকি যে কোণ দুটো থাকে এই দুটো কোণের যোগফল অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের 3টা কোণ যোগ করলে কত হয়, 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, অবশিষ্ট যে দুটো কোণ থাকবে এই দুটি কোণের যোগফলও তো 90 ডিগ্রি হবে। তো সেই হিসাবে যদি আমরা লিখি যে এই ABC ত্রিভুজের BAC ACB এই দুটি কোণের যোগফল 90 ডিগ্রি, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে আমরা ওই হিসাবে লিখব যে BAC প্লাস BCA এই দুটি কোণের যোগফল 90 ডিগ্রি। BAC আর BCA এই দুটি যোগফল 90 ডিগ্রি। এখন আমরা প্রথম ধাপে কিন্তু প্রমাণ করেছিলাম যে এই কোণটা অর্থাৎ BAC এই কোণটা ECD অর্থাৎ এই কোণের কিন্তু সমান। ঠিক আছে, এই কোণটা কিন্তু এই কোণটার সমান। আমি একটু ছবিটা একটু পরিষ্কার করে নিচ্ছি। ঠিক আছে, আমরা কিন্তু প্রমাণ করেছিলাম 1 নম্বর ধাপে এই কোণটা আর এই কোণটা সমান প্রমাণ করেছিলাম। 1 নম্বর ধাপে এই দুটি ত্রিভুজ সর্বসম দেখানোর পরে আমরা বলেছিলাম যে এই কোণটা আর এই কোণটা সমান। যেহেতু এই কোণটা আর এই কোণটা সমান, অর্থাৎ BAC কোণটা ECD এই কোণের সমান, অতএব BAC এই কোণের জায়গায় যদি আমি ECD লিখি তাতে তো কোনো সমস্যা নেই, কারণ আমরা এর আগে কিন্তু দেখাইছি এই কোণের সাথে এই কোণটা সমান। একটা সমান কোণের জায়গায় সমান কোণ কিন্তু লিখলে কোনো সমস্যা নেই। তাহলে যেহেতু BAC কোণটা ECD কোণের সমান, তাহলে এই জায়গাতে আমরা একটা ECD কোণ লিখতে পারবো। সেই হিসাবে এই জায়গাতে আমরা যদি ECD কোণ লিখি ECD, আর এটা একই থাকবে, এটা BAC থাকবে, BCA থাকবে, এটা 90 ডিগ্রি থাকলো। বা এখন এখানে আমরা কি পাচ্ছি, ECD, তার মানে আমার এই কোণটাকে বোঝাচ্ছে BCA, তার মানে আমার এখানে এই কোণটাকে বোঝাচ্ছি। তাহলে এই দুইটা কোণের যোগফল কত, 90 ডিগ্রি। তো এটা যদি হয়, এই দুটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে কিন্তু আমরা ইজিলি বলে দিতে পারবো যে এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে। কেন হবে? কারণ এইটা এটা এটা এখানে 3টা কোণ আছে, 3টা কোণই একটা বিন্দুতে C একটা বিন্দুতে এরকম যদি 3টা কোণ থাকে, এই কোণ এই কোণ এই কোণ, এটা এক বিন্দুতে এটা এক সরল কোণ হয় না 180 ডিগ্রি। তাহলে এখানে এই যে 3টা কোণ পেলাম, এই দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, মাঝখানের এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ এই 3টা কোণের যোগফল 180 হওয়া লাগবে, এক সরল কোণ হওয়া লাগবে। যেহেতু আমরা পেলাম এই কোণটা আর এই কোণটা যোগফল 90 ডিগ্রি, অতএব মাঝখানের এই কোণটা অবশ্যই কি হবে, 90 ডিগ্রি।
অতএব এই লাইন থেকে আমরা পরবর্তীতে কি লিখতে পারবো? অতএব আমরা লিখতে পারবো অতএব অ্যাঙ্গেল ACE এই কোণটা কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে ACE এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, আমরা কিন্তু মোটামুটি চলে আসছি। তো ACE কোণটা, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই ত্রিভুজটাকে আমরা কি বলতে পারবো? একটা সমকোণী ত্রিভুজ বলতে পারবো। কেন বলতে পারবো? কারণ যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয় তার কি বলে? সমকোণী ত্রিভুজ। সেই হিসাবে আমরা ACE এই কোণটাকে কি বলতে পারবো? সমকোণী ত্রিভুজ। অতএব আমরা বলতে পারবো ত্রিভুজ ACE সমকোণী ত্রিভুজ। এটা একটা সমকোণী ত্রিভুজ বলতে পারবো আমরা। ঠিক আছে, তো এটাকে আমরা একটা সমকোণী ত্রিভুজ বলবো। এখন আমাদের মোটামুটি আমরা শেষের দিকে চলে আসছি। আমার বাকি অংশটা হচ্ছে হিসাব। তো এরপরে আমরা হিসাবে যাবো। আমি একটু মুছে দিচ্ছি এটা। হিসাবের আগে তোমাদের একটা জিনিস জানা দরকার, যে একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি হয়। একটা ট্রাপিজিয়াম, মনে করো এরকম একটা ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম আঁকলাম। একটা সাপোজ এটা একটা ট্রাপিজিয়াম A B C D, এটা একটা ট্রাপিজিয়াম। এর এই দুটি বাহু পরস্পর সমান্তরাল। তো যে চতুর্ভুজের বিপরীত দুটো বাহু সমান্তরাল তাকে কি বলে? ট্রাপিজিয়াম বলে। তাহলে ABCD একটা ট্রাপিজিয়াম। তো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলাটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ফর্মুলাটা কি। ফর্মুলাটা হচ্ছে হাফ গুণন সমান্তরাল বাহু দুটার যোগফল, অর্থাৎ যে দুটো বাহু সমান্তরাল হবে তার যোগফল। অর্থাৎ এখানে AB এবং CD এই দুটো বাহু সমান্তরাল, এই দুটোর যোগফল কত হবে? AB প্লাস CD। ঠিক আছে, গুণন হবে এই সমান্তরাল বাহু দুটার মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে BCটা কি? এই সমান্তরাল বাহু দুটার মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটা হচ্ছে সমান্তরাল বাহু দুটার মাঝখানে দূরত্ব। এটাই হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা। তো আমি আলাদা একটা চিত্র এঁকে দেখাইছি যে এখানে একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের কত হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এটা তোমাদেরকে জানতে হবে, কারণ আমি নেক্সট হিসাব করব, হিসাবে এটা আসবে। তো তোমরা যদি এখানে খেয়াল করো যে ABDE এখানে ট্রাপিজিয়াম, তাই না? তো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে? ABDE, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হবে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই ত্রিভুজের ক্ষেত্রফল। অর্থাৎ এখানে যে তিনটা সমকোণী ত্রিভুজ আছে, তিনটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি তাহলে গোটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সমান হবে। তাহলে আমরা কি লিখব? ত্রিভুজ ক্ষেত্র ABC এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ CDE এর ক্ষেত্রফল যোগ ACE এর ক্ষেত্রফল। ত্রিভুজ ক্ষেত্র ACE এর ক্ষেত্রফল এটা সমান হবে। তো আমরা কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হয় সেটা কিন্তু আগে দেখাচ্ছি। তাহলে এখানে যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের মানটা আমি যদি বসাই দিই, আর এই পাশে যে তিনটা ত্রিভুজ আছে সমকোণী ত্রিভুজ, এদের ক্ষেত্রফলের মান যদি বসাই দিই তাহলে আমরা হিসাব পাবো। তো এখানে এটা যে ট্রাপিজিয়াম ABD, এখানে AB বাহু আর D বাহুটা হচ্ছে সমান্তরাল বাহু। এই দুটো হচ্ছে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু এবং এটা হচ্ছে তাদের মাঝখানের দূরত্ব, সমান্তরাল বাহুদের মাঝখানে দূরত্ব। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে? হাফ গুণন AB প্লাস ED, এদের মাঝখানে দূরত্বটা কি হবে? ইনটু BC প্লাস
সিডি। তাহলে এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আর এই পাশে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এটা হচ্ছে ভূমি এ, আর সি এটা হচ্ছে উচ্চতা। আমি এটা ভালো মতো একটু লিখে দিই বড় করে। এটা এ, এই বাহুটার দৈর্ঘ্যটা সি, এখানে এই বাহুটা হচ্ছে এ, আর এখানে এটাও বি, এটার দৈর্ঘ্য বি, এটার দৈর্ঘ্য বি। তো এখানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সি, এখানে এ হচ্ছে ভূমি আর সি হচ্ছে উচ্চতা। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? হাফ গুণন ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে তোমার সি। আবার সিডিই, সিডিই এই ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে সি হচ্ছে ভূমি, এ হচ্ছে উচ্চতা। তাহলে এখানে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন ভূমি, উচ্চতা হচ্ছে এ। এখন এই যে এই ত্রিভুজটা অর্থাৎ এসিই, এই ত্রিভুজের ক্ষেত্রফল একইভাবে আমরা লিখব হাফ গুণন ভূমিও বি আর উচ্চতাটাও বি। এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে উচ্চতা। তাহলে আমাদের মোটামুটি হিসাব এটা। তো এখন যদি আমরা এখানে যদি মানগুলো বসাই দেই, বা হাফ গুণন এবি, এবির দৈর্ঘ্যটা কত? এটা হচ্ছে সি, প্লাস ইডি, ইডির দৈর্ঘ্যটা কত? এ, সি প্লাস এ, বিসি, বিসির দৈর্ঘ্য কত? এ, প্লাস সিডি, সিডির দৈর্ঘ্য কত? সি। ঠিক আছে? আচ্ছা, এই পাশে তাহলে কি হবে? এটা হচ্ছে হাফ এসি অথবা সি, একই কথা, হাফ এসি হাফ বিবি গুণ করলে বি স্কয়ার। ঠিক আছে? এখন বা আমরা যদি এটাকে এটা সি প্লাস এ বা এ প্লাস সি ঘুরে লিখি, আমি ঘুরে লিখলাম না, এটা আমি ডাইরেক্ট লিখতে যাচ্ছি। সি প্লাস এটাও কিন্তু সি প্লাস এ, আগে পরে লিখলে সি প্লাস সি হবে। তো এটাকে যদি আমরা সি প্লাস এ হোল স্কয়ার লিখি, সি প্লাস এ গুণ করলে সি প্লাস এ হোল স্কয়ার হয়, তাহলে এটা কি হবে? সি প্লাস এ হোল স্কয়ার। আর এই পাশে তিনটার মধ্যে হাফ আছে, হাফ হাফ হাফ। আমি যদি হাফ কমন নেই তাহলে কি হবে? হাফ কমন নিলে কত হবে? এসি প্লাস বি স্কয়ার। এখন উভয় পক্ষে হাফ আছে, আমি যদি উভয় পক্ষে 2 দিয়ে গুণ করি তাহলে হাফ হাফ কিন্তু কেটে যাবে 2 দিয়ে গুণ করলে। তো তোমরা 2 দিয়ে গুণ করবে, গুণ করলে কেটে যাবে, কেটে গেলে এটা কি থাকবে এই পাশে? সি প্লাস এ হোল স্কয়ার ইকুয়াল টু এসি এসি যোগ করলে কত আসবে? 2ac প্লাস বি স্কয়ার। এখন বাকি হিসাবটা আমি একটু উপরে করতে যাচ্ছি, আমি একটু এই সাইডে করি, দেখো, অথবা এই পাশে করি। তো এখানে খেয়াল করো, আমরা সি প্লাস এ হোল স্কয়ার আছে, সি প্লাস এ হোল স্কয়ার, এটা ফর্মুলা কি? এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ফেলবো আমরা। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ফেললে আমাদের কি হবে? সি স্কয়ার প্লাস 2ca প্লাস a স্কয়ার ইকুয়াল টু, ডান পক্ষে কি আছে? 2ac, তাহলে 2ac প্লাস এই পাশে কি আছে? b স্কয়ার। তাহলে বা এখানে খেয়াল করো, আমরা 2ac অথবা c একই কথা, এটা যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই তাহলে c স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল টু 2ac মাইনাস 2ac প্লাস b স্কয়ার। ঠিক আছে? তো আমরা কিন্তু প্রমাণের শেষ পর্যায়ে চলে আসছি। তো এখানে 2ac দেখো এটা কেটে গেল, তাহলে আমার কি থাকলো? অতএব c স্কয়ার প্লাস a স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার, বা এটাকে এই পাশে লিখতে পারো আর c স্কয়ার প্লাস এটাকে ওই পাশে লিখতে পারো, একই কথা। অতএব b স্কয়ার ইকুয়াল টু c স্কয়ার প্লাস a স্কয়ার। তো বিটা কি? বিটা হচ্ছে এই অতিভুজ, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা কি? ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল স্কয়ার। সি হচ্ছে অপর বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হচ্ছে। তার মানে আমার প্রমাণ হয়ে গেছে। তো এখন আমরা লিখব নিচে প্রমাণিত। তো এই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য।
অনেক বড় উপপাদ্য। এটা ধারাবাহিকভাবে যারা মনে রাখার চেষ্টা করবে তারা বুঝতে পারবে এবং লিখতে পারবে পরীক্ষায় আসলে। খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, পরীক্ষায় প্রায়ই আসে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব মনোযোগ দিয়ে দেখেছো এবং বোঝার চেষ্টা করেছো। তো আমার মনে হয় তোমাদের হয়তো বুঝছো। আর কেউ যদি না বুঝে থাকো, কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো আমাকে। আমি নেক্সট লেকচারগুলোতে তোমাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থেকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করো। বেস্ট অফ লাক।